শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সাথে আছে হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। বিগত সময়ে দেশে ইসলামী ব্যাংকিং পথ চলার কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে গেছে। শুধু শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোই নয়, পুরো ব্যাংকিং কাঠামোর জন্য প্রয়োজন সুশাসন আর যোগ্য পরিচালনা পর্ষদ। একথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর এক হোটেলে বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট 2025-এর উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি আর বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে ডাইনামিক ব্যাংক হওয়ার পরও এই ব্যাংকটি লুটেরা গোষ্ঠীর হাতে নিরাপদ ছিল না। আশার কথা হলো মানুষ আবারও আস্থা আনতে শুরু করেছে। বর্তমানে ব্যাংকটি ঘুরে দাঁড়িয়েছে। গভর্নর বলেন, 5 ব্যাংক একীভূত করার মাধ্যমে একটি বড় ব্যাংকে পরিণত হবে ইসলামী ধারার ব্যাংকগুলো। We are trying to reconstitute the sector from that point. We have seen some success, and we are doing some what we call restructuring in order to rebuild the sector. উন্নত দেশের মতো বাংলাদেশেও উদ্ভাবন এবং উৎপাদনমুখী অর্থনৈতিক ব্যবস্থা প্রয়োজন, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার সকালে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। কাঙ্ক্ষিত কর্মী পেতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপনের তাগিদ দেন উদ্যোক্তারা। দিতে এই চাকুরি মেলার আয়োজন করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, যেখানে অংশ নেয় দেশের বিভিন্ন শিল্প, ব্যাংক ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, অন্যান্য পেশার মতো রাজনীতিকেও একটি পেশা হিসেবে দেখা দরকার। রাজনীতিকে ক্যারিয়ার হিসেবে অন্তর্ভুক্ত করবা তোমাদের এটা। আরেকটা হচ্ছে যেটা বললাম যে পড়াশোনার যে ক্লাসের পড়াশোনা গুরুত্বপূর্ণ, কিন্তু তার পাশাপাশি তুমি কি করতে পারো এইটার উপর গুরুত্ব দিবা। রাজনীতিবিদদের ধরে যাতে না আসে, রেন্ট সিকিং এর মাধ্যমে যাতে না আসে, দুর্নীতির মাধ্যমে যাতে নিয়ে আসে। শুধু একাডেমিক ফলাফল নয়, চাকরির বাজারে নিজেকে যোগ্য করে তুলতে শিক্ষার্থীদের মনোযোগী হতে আহ্বান জানান শিল্প উদ্যোক্তারা। সেই সাথে কাঙ্ক্ষিত কর্মী পেতে শিল্প প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের তাগিদ দেন তারা। আমাদের গ্র্যাজুয়েটিং স্টুডেন্টদের সাথে এবং ইন্ডাস্ট্রির সাথে একটা লিঙ্ক স্থাপন করা। আমরা চাই যে আমাদের সবচেয়ে ভালো ছাত্র যারা, তারা নিজেরা করবে, নিজেরা উদ্ভাবন করবেন, নিজেরা উৎপাদন করবেন, নিজেরা কাজ করবেন এবং নিজেরাই জব ক্রিয়েটার্স হবেন। কর্পোরেট খাতের সঙ্গে একসঙ্গে মিলে কারিকুলাম তৈরি করি। 1 সেমেস্টার 2 সেমেস্টার এখানে পরে একটা কর্পোরেট খাতে যাবে, ওইখানে কি চাহিদা ওইটা নিয়ে আবার ফিরে আসবে, সেই অনুযায়ী তারা নিজেদেরকে তৈরি করবে। ক্যাম্পাসে নিজেদের পছন্দসই কোম্পানিতে সিভি দিতে পারছেন শিক্ষার্থীরা। পাশাপাশি কোম্পানিগুলো দক্ষ কর্মী বাছাইয়ের সুযোগ থাকায় সদ্য গ্রাজুয়েটদের ইন্টার্নশিপেরও সুযোগ রেখেছে কোম্পানিগুলো। এখানের মাধ্যমে আমরা আমাদের মন মতো পজিশনে আমরা সিভিটা ড্রপ করতে পারি। চলের মাধ্যমে দেখা যায় তারা ডাইরেক্ট কমিউনিকেশনের মাধ্যমে তারা জানতে পারছে যে লাস্ট সেমিস্টার থাকা অবস্থায় অ্যাপ্লাই করতে পারবে কিনা। বিজনেস ব্যাকগ্রাউন্ডের ফার্মাসিউটিক্যাল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি যারা পড়াশোনা করছে তাদের সিভি আসতেছে মূলত ট্রেনিং পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারে, যেটা আমি বললাম আজকে আমরা অফার করছি ট্রেনি পজিশন। শিক্ষার্থীদের চাকরির উপযোগী করে গড়ে তুলতে এই ধরনের জব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম যে জব ফেয়ারে শিক্ষার্থী এবং শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তারা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে একটি মেলবন্ধন তৈরি হয়েছে এবং এর মাধ্যমে শিল্প এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে
একটি সংযোগ তৈরির মাধ্যমে নতুন নতুন দক্ষতা তৈরি করা এবং শিল্প উদ্যোক্তারা যাতে তাদের প্রয়োজনীয় কর্মী পেতে পারেন সেই জায়গাটাতে একটি সুযোগ তৈরি করার চেষ্টা চলছে। তবে যেটি বাস্তবতা সেটি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে কর্মসংস্থানের বেশ ঘাটতি চলছে, কারণ বিনিয়োগ স্থবির হয়ে আছে, অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ছে। সেই অনিশ্চয়তার কারণে উদ্যোক্তারা নতুন বিনিয়োগে উৎসাহী হচ্ছেন না এবং যে কারণে কর্মসংস্থানের জায়গাটাতে ঘাটতি তৈরি হচ্ছে এবং সেটির ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি দেশে বেকারের সংখ্যা বাড়ছে, এই যেটি আসলে বাংলাদেশের জন্য একটি বড় ধরনের হুমকি তৈরি করছে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আমরা অর্থনীতির এইসব অনিশ্চয়তা এবং নানান ধরনের যে সমস্যা তৈরি হচ্ছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে একজন উদ্যোক্তা স্টুডিওতে উপস্থিত আছেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব খোরশেদ আলম। যেমন খোরশেদ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। তিনি বিটিএম এর পরিচালক এবং বস্ত্র খাতের একজন স্বনামধন্য ব্যবসায়ী। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আমাদের এই আয়োজনে। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক জনাব মাহমুদ হোসেন। জনাব মাহমুদ হোসেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা শুরুতেই জনাব খোরশেদ আলমের কাছ থেকে শুনতে চাই, একটি বিষয় হচ্ছে যে এই যে আমরা দেখলাম যে জব ফেয়ারে শিক্ষার্থীরা আসছেন, উদ্যোক্তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি তারা আসলে তাদের কর্মী খোঁজে একরকম বলছেন যে আসলে কি কি করা দরকার, কিন্তু একটি বিষয় তো আছে যে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিল্প কারখানার যে একটা সংযোগ সেই জায়গাতে একটা ঘাটতি আছে। অন্যদিকে এখন বর্তমানে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটি হচ্ছে নতুন কর্মসংস্থানই তৈরি হচ্ছে না সেভাবে করে। পরিস্থিতিটা কি? আপনি তো যেহেতু শিল্পে আছেন, আপনার শিল্পের জায়গাটাতে বলে আপনাদের প্রতি বছর আসলে কেমন কর্মী দরকার হয় এবং বর্তমান সিচুয়েশনটা কি? ধন্যবাদ আপনি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকের প্রতি আমার সালাম। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো যে আমাদের এখানে দক্ষ শ্রমিক বলতে আমাদের কিন্তু কোনো দক্ষ শ্রমিক আমাদের নেই আমাদের দেশে। আমরা কি করি, কিছু কিছু লোক নিয়ে ট্রেনিং করাই তাদেরকে 2 মাস 3 মাস। যেটা আমরা দেখেছি, আজকে আপনি যে জিনিসটা আমাকে দেখালেন যে যারা চাকরির জন্য যাচ্ছে, একটা ওইখানে এরকমভাবে উদ্যোক্তা এবং চাকরিজীবীদের মধ্যে একটা মিলন হয়েছে। এগুলো কিন্তু আমি দেখেছি 1985 সনে চায়নাতে। চীন দেশে তারা এরকম বড় বড় হল থাকে, প্রত্যেকটা জায়গায় টেবিল থাকবে, আপনি বসবেন, আপনি যারা চাকরি নিতে আসবে তারা বসবে, সামনাসামনি আপনি ইন্টারভিউ নেবেন, ইন্টারভিউ নিচ্ছেন, নিয়ে আপনি পছন্দ মতো আপনি লোক নিয়ে নিতে পারতেছেন। ওই অনলাইনে গেলেন, এটা করলেন সেটা করলেন, আবার আসবে ইন্টারভিউ নিবে, এইসব জিনিস নাই। সেই 85 সনের টেকনোলজি আজকে আমরা দেখতে পেলাম। তো আমরা কোথায় আছি? আমরা কিন্তু এই জিনিসগুলো আপনি জানেন কিনা, এই যে জিনিসটা আজকে হলো, এটা কিন্তু আমি আরও 3 মাস আগে 4 মাস আগে বলেছি যে আমাদের দেশে সিস্টেম করা দরকার। এগুলো আমি আর্টিকেলও লিখেছি। যাই হোক, আমরা মনে করি যে আমাদের সরকার জিনিসগুলো চিন্তা করতেছেন। এখন যেটা আপনি বললেন যে আমাদের এখানে শ্রমিকের যে অবস্থান বা আমাদের যে বর্তমানের যে ব্যবসা বাণিজ্যের সমস্যা, এগুলো নিয়ে আমি একটু বলি আপনাকে। সর্বপ্রথম হলো দেখেন, আমাদের এখানে 2টা জিনিস বা 3টা জিনিসের আমাদের দরকার একটা ইন্ডাস্ট্রি পরিচালনা করতে। সেখানে কি দরকার? 1 নম্বর দরকার ব্যাংক ফাইন্যান্স, পুঁজি। 2 নম্বর দরকার জ্বালানি। 3 নম্বর দরকার হয় কি দক্ষ শ্রমিক। এখন আপনি যদি বলেন যে দক্ষ শ্রমিকটার কথা বলছেন, আমি দক্ষ শ্রমিক সম্বন্ধে বলবো। আমাদের দেশে দক্ষ শ্রমিক আমাদের যে অবস্থা চলছে, আপনি দেখেন প্রতিটা গার্মেন্টস বলেন, টেক্সটাইল বলেন, সবাই নতুন নতুন লোক আসতেছে। আমরা তাদেরকে ভিতরে নিয়ে ট্রেনিং করাচ্ছি 3 মাস 6 মাস, তারপর তাদের কাজে দেওয়া হচ্ছে। কিন্তু এটা কিন্তু নিয়ম না। নিয়ম হলো যে আপনাকে পলিটেকনিক্যাল স্কুল করবেন, সেখানে এই ধরনের স্কুল করবেন, টেক্সটাইল কলেজ করবেন, গার্মেন্টসে করবেন, এগুলোতে তাদের ট্রেনিং করে দিবেন। তারা এসেই ধরেন একজনে 15-20 হাজার টাকা বেতনে ঢুকবে। তারা এখানে এসে 7 হাজার টাকা বেতনে ঢুকে কাজ শিখে অনেক পণ্য নষ্ট করে। এই সিস্টেমটি আমাদের দেশের জন্য একদম বাজে সিস্টেম। এটা আপনি বিশ্বের কোথায় আছে বলে আমার জানা নেই। তো আমাদের এখন কি করতে হবে? আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কিভাবে আজকে আমাদের এই শ্রমিক এদেরকে আমরা ট্রেনিং করব, তাদেরকে দক্ষ বানাবো। দেখেন, আমরা আজকে কেন আমরা পরনির্ভরশীল হয়ে গেছি? আমাদের এত বড়, আপনি জানেন যে বিটিএম একটা টেক্সটাইল সেক্টর, আমরা $23 বিলিয়ন এখানে ইনভেস্ট করে আমরা কারোর সঙ্গে কম্পিটিশন করতে পারতেছি না, একমাত্র দক্ষ শ্রমিকের জন্য। আমরা দক্ষ শ্রমিক পাচ্ছি না। আর যেখানে দেখেন আমাদের দেশে একটা আমাদের স্পিনিং মিল, আপনি জানেন 80,000 স্পেন্ডেলের একটা স্পিনিং মিল চায়নাতে আমি দেখেছি, বহু মিল 80 জন লোক লাগে, সেখানে আমাদের লোক লাগে 900 জন।
তো 80 জনের জায়গায় 900 জন কেন? আজকে যদি আমরা ওই ধরনের টেকনোলজি নিতে পারি চীন দেশ থেকে বা শিখতে পারি এবং আমাদের লোককে শিখাই, আমাদের একটা শ্রমিকের বেতন আসবে মিনিমাম 25,000 টাকা। কিন্তু আমরা এফিসিয়েন্সি তাদের তৈরি করতে পারতেছি না, তাদের আগ্রহ কম। কারণ তারা আসতেছে গ্রাম থেকে, এসে বলে আমাকে একটা চাকরি দেন, তার কোনো দক্ষতা নাই, কিভাবে মেশিন চালাবে, কিভাবে সেফটি নিয়োগ করবে, কোনো জিনিস জানা নাই। তো এই জিনিসগুলোর উপরে সরকারকে আগে আসতে হবে। আমি আপনাকে বলি, কিছুদিন আগে আমি ওই চাইনিজ অ্যাম্বাসেডারের সঙ্গে আমি একটা কথা দেখা করে আসছি। ওনাকে আমি একটা প্রস্তাব দিয়ে আসছিলাম যে আপনি আমাদের বাংলাদেশে পলিটেকনিক্যাল স্কুলগুলো চালানোর জন্য আপনি ওইখান থেকে 20টা ইনস্টিটিউশন আমরা দিব আপনাকে, আপনি শিক্ষক দিয়ে আমাদের ট্রেনিং করে দেন, যাতে আমরা এরকমভাবে দক্ষ শ্রমিক নিতে পারি। আমরা দক্ষ শ্রমিকটা পারতেছি না জোগাড় করতে, আমাদের সেই পুরানো একই সিস্টেম রয়ে গেছে। এবং এই সিস্টেম নিতে হলে কোথায় যাবেন আপনি? সারা বিশ্বের ভিতরে এখন টেকনোলজি কার হাতে? চীন দেশের হাতে। ওদের কাছ থেকে সহযোগিতা পাই। সরকার যদি আমাকে বলে যে ঠিক আছে আমি 20টা বা 30টা পলিটেকনিক্যাল স্কুল দিয়ে দিব আপনাকে, আসবে চাইনিজ লোক, আসবে আমাদের শিক্ষা দিবে। শুধু তা না, তার উদ্যোক্তা তৈরি করবে। আপনি জানেন কিনা একটা ছোট জিনিস আপনি হয়তো শুনেছেন, পুতুল আমরা বানাই না, ওইখানে ঘরে ঘরে পুতুল বানাচ্ছে। আপনি যদি ট্রেনিং করে দেয়, আপনি ঘরে বসে বাচ্চা পালবেন, পাক করবেন, মধ্যে মধ্যে পুতুল বানাবেন। সেই সব জিনিস কিন্তু আমরা এখনো করতে পারি নাই। আমাদের দুঃখ হলো কি যে আমরা নিজেরা এই জিনিসগুলোর উপর কোনো জোর দিচ্ছি না। আমরা আসবো, আমরা একটু জনাব মাহমুদ হোসেন কাছে শুনে আসি। জনাব মাহমুদ হোসেন, আমরা একটু বর্তমান প্রেক্ষাপটের দিকে যেতে চাই, যেটি আসলে আমি প্রশ্ন করেছিলাম জনাব খোরশেদ আলমকে। এই মুহূর্তে আসলে কর্মসংস্থানের পরিস্থিতি তো বেশ খারাপ। সেই জায়গাটাতে আসলে সরকারের নজর কি আপনি সেভাবে দেখছেন যে নতুন করে আমরা বিনিয়োগ তৈরি হচ্ছে না, চাকরির বাজারটার দিন দিন ছোট হয়ে আসছে? বিশেষ করে আমরা দেখেছি যে পোশাক খাতে বড় ধরনের কর্মী ছাঁটা হয়েছে, অনেক পোশাক কারখানা বন্ধ হয়েছে, সেই জায়গাটাতে বেকারত্বের সংখ্যাটাও বাড়ছে। সেখানে সরকারের মানে যদিও অন্তর্বর্তী সরকার, কিন্তু এই সরকারেরও তো একটা দায়িত্ব আছে, সেই জায়গাটাতে সরকারের কোনো নজর কি দেখছেন? জনাব মাহমুদ হোসেন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। বিষয়টা অনেকটা হতাশাজনক এবং দুঃখজনকও বটে। দেখেন, বিগত ফ্যাসিস্ট শাসন আমলে উন্নয়নের একটা গল্প তৈরি করা হয়েছিল, যেটা জানতাম আমরা খুব মিথ্যে কথা। তারপরেও তখন যে অবস্থা ছিল, অ্যাটলিস্ট কর্মসংস্থানের দিকে বা অর্থনৈতিক কার্যক্রমের দিকে, এখন কিন্তু সেখান থেকে অনেকাংশে কমে গেছে। এবং আপনার মনে করেন অর্থনীতির কিছু সেক্টরে ডিসিপ্লিন আসছে, যার কারণে এখনো অর্থনীতি টিকে আছে, বা ফরেন রেমিটেন্সের কারণে অর্থনীতি টিকে আছে। আদারওয়াইজ আপনার উৎপাদনের এমন একটা নেগেটিভ বা ঋণাত্মক প্রভাব পড়েছে যে অর্থনীতি কিন্তু কোলাপস করত। আপনি দেখুন, আমাদের দারিদ্র্যের সংখ্যা যদি বলেন, সেটা কিন্তু অলমোস্ট 30%-এর দিকে চলে গেছে। আপনার আলটাপোর কিন্তু ডাবল ডিজিট 14-15% হয়ে গেছে। আপনি বললেন শিল্প প্রতিষ্ঠান 50%, 60% ক্যাপাসিটিতে অপারেট করছে। আবার দেখা যাবে যে অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, নতুন কোনো কর্মসংস্থান তৈরি হচ্ছে না। বাট প্রতি বছর কিন্তু শিক্ষিত জনগোষ্ঠী, আপনার কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি হচ্ছে। হয়তো তারা আপনার ট্রেন্ড না, কারণ আমাদের এডুকেশনটা তো অনেক জেনারেলাইজড এডুকেশন, এখানে টেকনিক্যাল এডুকেশনের আসলে ওরকম একটা আধিক্য নাই। এবং সবচেয়ে হতাশাজনক, আপনি যদি উন্নত দেশে দেখেন, ইভেন পাশ্চাত্যের দেশেও দেখেন, যে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বা ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির সাথে আপনার কোঅর্ডিনেট করে যেভাবে করে টেকনিক্যাল এডুকেশন আপনার প্রমোট করে, বা তাদেরকে যেভাবে স্কলারশিপ দিয়ে উন্নত আপনার টেকনিক্যাল এডুকেশনের দিকে নিয়ে যায়, আমাদের দেশে ব্যবসায়ীরা কিন্তু এখন পর্যন্ত তারা করেনি। রাদার ব্যবসায়ীরা অনেকটা আপনার নেগোশিয়েটিং পার্টি হয়, যে গভর্নমেন্ট থেকে আরো কিভাবে অতিরিক্ত পরিমাণ বেনিফিট নিবে এবং কিভাবে করে তারা ব্যবসায়ীটিকে থাকবে। হ্যাঁ, ব্যবসায়ী কিছু চ্যালেঞ্জও আছে। আবার অনেক বড় বড় ব্যবসায়ীরা দেখবেন কিন্তু আপনার মিলিয়ন
বিলিয়ন ডলার বাইরে নিয়ে ইনভেস্ট করে আপনার পাটচট্টে গাড়ি বাড়ি করেছে এবং সেখানে গিয়ে অনেক পরিমাণ লাক্সারিয়াস লাইফ লিড করে। তো অল টুগেদার ইভেন আপনি আরেকটা বিষয় যদি দেখেন যে সামাজিক সুরক্ষা খাতে আপনার পলিটিক্যাল গভর্নমেন্টের সময় যে কাজগুলো হতো এখন কিন্তু সেই কাজগুলো একদম মনে করেন খুবই ন্যূনতম পর্যায়ে চলে আসছে, যার কারণে কিন্তু বেকারত্ব এবং মানুষের আয় অনেকাংশে কমে গেছে। তো এখন অলমোস্ট একটা আপনার বিস্ফোরণ ঘটার মতো অবস্থায় কিন্তু চলে আসছে, কারণ নতুন কোনো বিনিয়োগ নাই, নতুন কোনো কর্মক্ষেত্র নাই এবং সরকারের এদিকে কোনো সুনজর নাই, কারণ সরকারকে বিভিন্ন রকম ঝামেলা তারা সামলাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তারা কাজ করছে, শুধুমাত্র তারা ইলেকশনটা নিয়ে আপনার অত দ্রুত আগাচ্ছে না। এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটা নির্বাচিত সরকার যে কতটা জরুরি এটা আপনার বলে বোঝানো যাবে না, কারণ নির্বাচিত সরকার ছাড়া আপনার যত কোয়ালিটি গভর্নেন্সই এই অনির্বাচিত সরকার দেখ না কেন, আমরা কিন্তু 2 বছরে দেখতে পেয়েছি বা 1.5 বছরে দেখতে পেয়েছি এখন পর্যন্ত কিন্তু কোনো ইনভেস্টমেন্ট কিন্তু আপনার হচ্ছে না, এবং সেই ইনভেস্টমেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট না আসা পর্যন্ত বা নীতির সাস্টেনেবিলিটি বা কন্টিনিউটি বা লংজিবিলিটি এনশিওর না করা পর্যন্ত কিন্তু নতুন ইনভেস্টমেন্ট আসবে না। এই জন্য নির্বাচিত সরকার দরকার, এবং এই সরকার আপনার কোন কারণে ঠিক জানি না তারা কিন্তু এই দিকে খুব একটা সুনজর দিচ্ছে না নতুন কর্মসংস্থান তৈরি করার জন্য। জি, আপনি ঠিকই বলেছেন, আসলে সরকার আসলে সেভাবে নজর দিচ্ছে না। আপনার কাছ থেকে জানতে চাই, কারণ আপনি তো সরাসরি ব্যবসার সাথে যেহেতু জড়িত, আপনাদের কি গত 1-1.5 বছরে কর্মী ছাঁটাই হয়েছে, মানে অথবা আপনি পুরো খাত নিয়েও বলতে পারেন, বস্ত্র খাতের পরিস্থিতি কি, সেখানে কর্মসংস্থান নতুনভাবে কি তৈরি হচ্ছে কিনা, অথবা কি পরিমাণ কারখানা বন্ধ হয়েছে? নতুন করে তো হওয়ার সম্ভাবনা একদমই নেই। সেটার প্রথম কারণ আপনি জানেন, আপনি এটার উপর অনেক দেখেছেন। 1 নম্বর আমাদের গ্যাসের সমস্যা ছিল। বিগত 2-3 বছর কিন্তু আমাদের ফ্যাক্টরিগুলা 30% বন্ধ ছিল। এখন কিছুটা উন্নতি হয়েছে, তাও 20% আমাদের ফ্যাক্টরি বন্ধ। দ্বিতীয়ত হলো বর্তমানে আমাদের অর্ডার নাই, আমাদের উৎপন্ন আছে কিন্তু আমরা বিক্রি করতে পারতেছি না পণ্য। তৃতীয়ত হলো যে আমাদের র মেটেরিয়াল, ইন্ডাস্ট্রি চালানোর জন্য যে র মেটেরিয়াল আমাদের কিনতে হবে সেই পুঁজি আমাদের হাতে নাই। কারণ হয়েছে যে আমরা যখন নাকি একটা ব্যাংক থেকে টাকা নিয়েছিলাম ইন্ডাস্ট্রি করার জন্য, রানিং করার জন্য, সেখানে তখন আমাকে একটা স্যাংশন দিয়েছিল, তখন ডলারের দাম ছিল 84 টাকা থেকে 90 টাকা, আমাকে দেওয়া হয়েছিল 5 কোটি টাকা ডলার পরিমাণে। এখন সেটা আমার কমে গিয়ে ডলার দাম হয়েছে 122 টাকা, আমার 35% আমার পুঁজি কমে গেছে। আমি র মেটেরিয়াল আনতে পারতেছি না, এলসি খুলতে সমস্যা, অনেক ব্যাংক এলসি করতে পারতেছে না ব্যাংকিং সমস্যার জন্য। এতগুলো কারণ, যেটা আপনি কোনো মালিক, কোনো ইন্ডাস্ট্রির মালিক এই মুহূর্তে কোনো ফ্যাক্টরি চালানোর জন্য তাদের আগ্রহ কমে গেছে। কারণ হচ্ছে এত চিন্তা ভাবনা করতে হয়, একটা ফ্যাক্টরি চালাতে গিয়ে আপনাকে 5টা-7টা রকম চিন্তা করতেছে সারাদিন। আপনি মিল মালিক যারা আছে তাদের ঘুম নাই। কেন ঘুম নাই? আমার শ্রমিককে আমি কী করব? আজকে যদি শ্রমিক আমি বিদায় করে দিই, কালকে ভাঙচুর হবে, রাস্তা ব্লক হবে, এই লজ্জার মুখ দেখাতে পারবো না। এখন এরকম একটা সমস্যা দাঁড়াইছে আমাদের মিল মালিকদের ভিতরে। আপনি জানেন কিনা আমি যদি বলি, আমাদের টেক্সটাইলের খাতে কথা বলি, বিটিএম এর আন্ডারে প্রায় 30% ফ্যাক্টরি এখন বন্ধ, 30% ফ্যাক্টরি আমাদের বন্ধ। কারণ আমাদের এখন সবচেয়ে সংকট দেখা দিয়েছে পুঁজি সংকট, ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের নেই, ব্যাংক আমাদের কোনো সহযোগিতা করতেছে না, ব্যাংক চুপচাপ বসে আছে। ব্যাংক বলতেছে যে আমাদের এখানে আমাদের হাতে কোনো টাকা নেই। তো আপনি টাকা নেই, আপনি তো আমাকে ইনভেস্ট করেছেন, আমি ফ্যাক্টরি করেছি, মধ্যপথে এসে যদি আপনি বলেন টাকা দিবেন না, আমি কি করব? তাহলে আপনি চাবি নিয়ে যান। আমি তো ব্যাংক্রাপসি হয়ে যাচ্ছি, আমার দক্ষতা আছে, আমি 16 ঘন্টা কাজ করি দৈনিক, আমাদের রাত্রে ঘুমের ওষুধ খেতে হয়। কেন? আমরা কি অপরাধ করেছি? আপনারা আমাদেরকে এখানে এনে রাস্তার মধ্যে এনে আমাদেরকে ফেলে দিয়ে চলে যাবেন, এটা তো অর্থনৈতিক উন্নয়নের কোনো কর্মকাণ্ড হতে পারে না। তো এটার জন্য আমরা মনে করি এই জিনিসগুলো ব্যাংকে বলা হয় যে আপনারা পুঁজি দেন, আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল দেন, তারা দিতে পারতেছে না, বলে আমাদের ফান্ড নাই। আপনার ফান্ড নাই কেন? তাদের ফান্ড নাই কেন তারা ঠিক জবাবটা দিচ্ছে না। আমি মনে করি বাংলাদেশ ব্যাংক এটার জন্য সম্পূর্ণ ধরনের দায়ী হয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোকে কোনো মনিটরিং করে নাই। মনিটরিং না করার জন্য এই ব্যাংকগুলা যাকে খুশি তাকে ইচ্ছা মতো তাদের লোন দিয়েছে।
যার দরকার 100 কোটি টাকা তাকে দিয়েছে 1000 কোটি টাকা, এইভাবে দিয়ে তারা পুঁজি। না, সেটা তো আমরা দেখেছি গত সরকারের আমলে এটাই হয়েছে। সেখান থেকেই তো উত্তরণের জন্য আসলে কাজ করা হচ্ছে। এখন নতুন গভর্নর গত 1-1.5 বছর ধরে সেটি চেষ্টা করছেন। ব্যাংকিং খাতে অনেকটা আমরা দেখেছি যে অনেক জায়গায় শৃঙ্খলা এসেছে, তিনি বেশ কঠোর, কিন্তু এরপরেও আসলে এই মুহূর্তে কি পুঁজির সংস্থানটা হচ্ছে না কেন? আপনারা এই মুহূর্তে কেন টাকা পাচ্ছেন? ধন্যবাদ। আপনি যেটা বললেন যে আপনি হয়তো আশার আলো দেখছেন যে হচ্ছে, আসলে হচ্ছে না। আপনাদের টিভি চ্যানেলে বলতেছেন, নিউজ পেপারে আসতেছে যে ব্যাংক ঠিক হয়ে গেছে, মানে ব্যাংকিং খাতে সুশাসন ফিরেনি। না, আমি মনে করি যে ফিরে নাই। আপনি আমাকে দেখান, আরো খারাপ হচ্ছে দিন দিন। এখন আপনার এলসি নিতে গেলে বিদেশিরা, সবচেয়ে বড় অপমান কোনটা জানেন? একটা এলসি দিতে গেলে বিদেশিরা জিজ্ঞেস করে তোমার ব্যাংক কোনটা, আমি বলি এই ব্যাংক, বলে এই ব্যাংকের এলসি নিব না, এই ব্যাংকের এলসি নিব না। কেন? বাংলাদেশ ব্যাংকে মনিটরিং করে দেখছে যে আমার বাংলাদেশে ব্যাংক, এই ব্যাংকগুলা কার? আপনি বাংলাদেশ ব্যাংকে তদারকি করেন, বাংলাদেশ ব্যাংকে রেজিস্ট্রেশনকৃত এই ব্যাংকগুলা, লাইসেন্সকৃত। আপনি যদি বাবা হন, আপনি ছেলে মেয়েদের দেখবেন না সে কিভাবে চলতেছে, আপনার দায়িত্বটা কি? আজকে কেন এই পরিস্থিতি হলো? এই পরিস্থিতি আমাদের 10 বছর 15 বছর আগে ছিল না, এখন কেন হলো? এগুলাকে তদন্ত করার জন্য, মনিটরিং করার জন্য এখানে আমি মনে করি উপযুক্ত লোক নাই, 1 নম্বর। 2 নম্বর হলো আমার কাছে যেসব তথ্য আছে, যারা ব্যাংকে পরিচালনা পরিষদে ছিলেন এবং বিভিন্ন লোককে বিভিন্নভাবে তারা টাকা পয়সা দিয়ে এই ব্যাংকগুলোকে ধ্বংস করেছেন, তারা এখনও বহাল তবিয়তে আছেন, তাদেরকে কোনো রকমের অ্যাকশনে যাওয়া হয় নাই। তো আপনি কিভাবে যাবেন? এখন আপনার ইন্ডাস্ট্রিগুলো আমি আপনাকে বলে দিই, আগামী ধরেন আমি অবশ্য আমাদের বলেছি আগামী 26 সনের শেষের দিকে আমাদের টেক্সটাইল মিল 50% বন্ধ হবে, শ্রমিক ছাঁটাই হবে বহু। আপনি তো এখন বলতেছেন এটা দেখবেন না, রাস্তায় দেখবেন লোক শুয়ে আছে, পড়ে আছে, না খেয়ে মরে আছে, এই ধরনের অবস্থা সৃষ্টি হচ্ছে। আসল জিনিসগুলো আপনারা যাচাই করেন। আপনারা শুধু টিভির কথা শুনে, আমার কথা শুনে, আপনার সাংবাদিকদের এই কথা শুনে না, আপনার প্র্যাকটিক্যালি যান, গিয়ে দেখেন যে কার কি অবস্থা আছে। অনেক নিড, আমি জানি যে তারা কখনো কোনো অভাবে পড়ে নাই, ইদানিং তারা অভাবে পড়ে গেছে। সেলস কম এখানে, যে আপনার এই টেক্সটাইলের, আমি বলি টেক্সটাইলের এখানে আরও কিছু বাধা আছে। আমাদের বন্ডের মিসইউজ হচ্ছে, বন্ডে কাপড় চলে আসতেছে, এসে বাজারে বিক্রি ছয়লাভ হয়ে যাচ্ছে। কেন? ওই দেশের কাপড়গুলো সস্তা। আমরা সেটা, সেই সমস্যাটা আসলে দীর্ঘদিনের সমস্যা। আপনি যেটা বলছিলেন যে ব্যাংকিং খাতে আসলে সংস্কার হচ্ছে না, আমরা একটু জানতে চাই, জনাব মাহমুদ হোসেন, আপনি নিজেও একজন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে ছিলেন এবং ব্যাংকিং খাতে আপনি ব্যাপক কাজ করছেন। ব্যাংকিং খাতে কি আসলেই কোনো ধরনের গুণগত পরিবর্তন হয়নি, বিশেষ করে সুশাসনের জায়গাতে, যেটি জনাব খোরশেদ বলছিলেন? দেখুন, দুটো জিনিস। আমাদের সম্মানিত ব্যবসায়ী ভাই যেটা বলছে, আমি একটা ইস্যু জাস্ট বলি যে দেখেন, একটা হচ্ছে যে আপনার একটা বলে না যে বিজনেস অ্যাজ ইউজুয়াল, সেই বিজনেস অ্যাজ ইউজুয়ালটা বাংলাদেশ ব্যাংক নীতিগত সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। আমি ওনার আপনার একটা স্পিচ ধরেই বলি, এই যে ডলার রেট 90 টাকা থেকে আপনার হচ্ছে 122 টাকা হলো, তাহলে একটা কোম্পানি যখন ওয়ার্কিং ক্যাপিটাল লোন নিয়েছে, সে যদি ডলারে আপনার মনে করেন 5 মিলিয়নের একটা আপনার লোন লিমিট নেয়, তার কিন্তু ডলারের রেট বেড়ে যাওয়ার কারণে তার লিমিট কিন্তু 3.75 বা 4 মিলিয়নে কিন্তু হয়ে গেছে। তো এখন 1 মিলিয়ন তো কেউ আপনার মনে করেন কুশনিং রেখে কেউ তো আপনার মনে করেন কোনো ক্রেডিট লাইন নেয়নি। তো তাহলে যখনই ডলার রেটটা বেড়ে গেল, তখনই বাংলাদেশ ব্যাংকের উচিত ছিল যে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া যে এই ডলার রেট বেড়ে যাওয়ার কারণে যে ক্রেডিট লাইন ইফেক্টিভলি আপনার ফরেন কারেন্সিতে কমে গেছে, এটা অ্যাডজাস্ট করা হোক। এটা না করে বাংলাদেশ ব্যাংক কি করলো, অতিরিক্ত পরিমাণ সুপারভিশন করে কোথাও যদি এক্সিট করা হয় ভালো ভালো গ্রাহকদের, তাদেরকেও বললো অ্যাডজাস্ট করতে। তো আলটিমেটলি কি হলো, ইন্ডাস্ট্রিগুলো কিন্তু আপনার সক্ষমতা হ্রাস পেল। ভালো যারা বড়োয়ার আছে তারাও কিন্তু একটা আপনার সিস্টেমেটিক ডিফিকাল্টিসের মধ্যে পড়ে গেল, যার রেজাল্ট হচ্ছে এই যে উৎপাদন কম হওয়া। দেখেন ইউএস আপনার ক্রেডিট রেটের কারণে আমাদের পার্শ্ববর্তী দেশের কিছু কিছু অর্ডার আমাদের দেশে আসার সুযোগ তৈরি হলো, বাট যেহেতু বিজনেসের
পারফর্ম করার সক্ষমতাটা ওভাবে করে আপনার বাড়ায়নি, ওইটা চিন্তা করেও কিন্তু বাড়ানো যেত, আপনার তা করা হয়নি। কাজেই বিজনেসগুলো কিন্তু ইচ্ছে করলেও অনেক ক্ষেত্রে অপারেট করতে পারলো না ইন ফুল সুইং এ। দেখেন আর একটা বিষয়, বাংলাদেশ ব্যাংকের একটা নীতি আছে যে একটা ব্যাংকের যে পেইড আপ ক্যাপিটাল আছে তার 25%-এর বেশি আপনার কোনো সিঙ্গেল বড়োয়ার লিমিট থাকতে পারবে না। তো এটা তো হচ্ছে আপনার তৎকালীন টাইমে যে বাংলাদেশি টাকায় এটা করা হতো। এখন যে এই ডলার রেট যে এত মূল্যমান হারালো এবং সেই মূল্যমানটা হঠাৎ করে হারালো সরকারের পলিসির কারণে, বাংলাদেশ ব্যাংকের পলিসির কারণে, যেটাকে জোর করে বছরের পর বছর ধরে রাখা হলো, রাজনৈতিক একটা ন্যারেটিভ তৈরি করার কারণে এখন যে ব্যবসায়ীরা বা দেশের মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে এদিকে কিন্তু নজর দেওয়া হয়নি। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, যে জিনিসটা হয়েছে, আপনি বিগত শাসনামলে ব্যাংকিং সেক্টরে কিন্তু আপনার রাজনৈতিক বন্দোবস্তে লুটপাট হয়েছে। হঠাৎ করে সেখানে কিন্তু আপনার মনে করেন হচ্ছে বাংলাদেশ ব্যাংক নীরব দর্শকের ভূমিকা বা কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতার ভূমিকা প্রোভাইড করছে। হঠাৎ করে 5ই আগস্ট 2024-এর পরে তারা যেন আপনার মনে করেন সৌদি আরবের ওই যে কালো পাথরে চুম্বন দিয়ে একদম আপনার মনে করেন তারা পিউরিফাই হয়ে গেল, এমন করে সবগুলা ব্যাংকের উপর আপনার কিন্তু আপনার ভিজিলেন্স বা আপনার ইনস্পেকশন সবগুলা আপনার জারি করলো। যার কারণে হলো কি যে এই যে একটা ট্রানজিশন দরকার, এই ট্রানজিশনটা কিন্তু হয়নি। এর কারণে আপনার ব্যবসা বাণিজ্য হিউজ ভাবে এফেক্টেড হচ্ছে। এটা আমাদের স্বীকার করতে হবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আসলে একটা বিরতির সময় হয়েছে, আমরা ফিরছি আবারও। দর্শক, বিজনেস আওয়ারের সময় হয়েছে বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। স্বাগত আরও একবার আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, এই পর্যায়ে আমরা প্রতিদিনকার মতো আমাদের বিভিন্ন দৈনিকের যে ব্যবসা বিষয়ক যে শিরোনাম সেগুলো আমরা একটু দেখতে চাই। আমাদের শুরুতে আছে কালের কণ্ঠের যে সংবাদটি, অনিশ্চয়তায় অর্থনীতি আরও নাজুক। অর্থনীতির বর্তমান যে অনিশ্চয়তা চলছে, বিশেষ করে রাজনৈতিক নানা সংঘাত এবং লকডাউন, শাটডাউন সহ নানান কর্মসূচি, বাসে আগুন দেওয়া সহ নানান ঘটনা, এই কারণে কিন্তু অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাইব। আমাদের পরের যে সংবাদটি বাংলাদেশ প্রতিদিনের, সেই তারা শিরোনাম করেছে চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানি কেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের। এটি নিয়ে আসলে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। চীনের বিনিয়োগ সক্ষমতা এবং তাদের যেই প্রযুক্তি সেগুলো বাংলাদেশে এনে নতুন করে রপ্তানি কেন্দ্র করা, সেই বিষয়ে তারা বিশেষ সংবাদ করেছে। শেয়ার বীজের শিরোনামে দেখতে চাই, তারা পুঁজিবাজার নিয়ে একটি সংবাদ করেছে। টানা পতনে মূলধন হারালো 17,000 কোটি টাকা। আমরা জানি যে পুঁজিবাজারে বেশ টালমাটাল অবস্থা এখন চলছে, বিশেষ করে 5টি ব্যাংকের মার্জার নিয়ে নানান ধরনের ঘটনা, শেয়ার হোল্ডারদের মূলধন হারানো, এসব বিষয় নিয়ে আসলে তারা বেশ খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। দি বিজনেস স্ট্যান্ডার্ড বা টিবিএস-এর যে শিরোনাম, পরবর্তী যে সংবাদটি, 86,000 কোটি টাকার প্রভিশন ঘাটতি পূরণে ইসলামী ব্যাংকের লাগবে 143 বছর বলছেন বিশেষজ্ঞরা। এটি ইসলামী ব্যাংক নিয়ে একটি বিশেষ সংবাদ তারা করেছে। পরের সংবাদটি বিডি নিউজ 24, তারা বলছে তৃতীয় চালানে যুক্তরাষ্ট্র থেকে এলো 61,000 টন গম। আমরা জানি যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর প্রক্রিয়া, সরকার নানান ধরনের পণ্য আমদানি করছে, নতুন নতুন করে গম আমদানি বাড়িয়েছে, তুলা আমদানি বাড়াচ্ছে। সব কিছু মিলে এই দেশটি থেকে আমাদের দেশটির সাথে আমাদের যে বাণিজ্য ঘাটতি সেটি কমিয়ে আনার প্রচেষ্টা চলছে। আমাদের সাথে আছেন জনাব খোরশেদ আলম এবং অনলাইনে আছেন মোহাম্মদ হোসেন, অর্থনীতি বিশ্লেষক। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। জনাব খোরশেদ আলম, দুটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আমাদের সময় খুব বেশি পাবো না হয়তো। একটি হচ্ছে যে এখন যে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে, একটা আশা ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচনে যেহেতু সময়সীমা দেওয়া হয়েছে, সেই জায়গাটাতে যে আশার আলো আমরা দেখছিলাম, সেখানে আবারও নতুন করে সংশয় তৈরি হয়েছে। একদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ফাটল, অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তাদের নানান ধরনের অপতৎপরতা, সব মিলিয়ে ব্যবসার পরিবেশ কেমন হচ্ছে এবং সামনের দিনে আসলে আগামী কয়েকটি মাস কেমন যেতে পারে? ধন্যবাদ। আমি বলতে চাই যে এখন রাজনৈতিক যে পরিস্থিতি দাঁড়াচ্ছে এবং বিভিন্ন দলের বিভিন্ন বক্তব্য দেখে
আমাদের আরও অস্থিরতা বেড়ে গেছে। ব্যবসায়ীদের কিন্তু এখন অস্থিরতাটা এরকম বেড়েছে যে বুক ধরপড় করতেছে, কারণ কখন কি হয় আপনি দেখেন, আপনি নিশ্চয়তা নাই যে আপনি এখান থেকে বাসায় যাবেন, রাস্তা ব্লক দিয়ে দিচ্ছে, বন্ধ করে দিল। আজকে গাড়িতে ককটেল মারা হচ্ছে, আপনি নিরাপদ নাই। তো এখন নিরাপত্তার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার নিরাপত্তা। নীল ফ্যাক্টরিতে দেখেন কোথায় কতভাবে কত রকমের ঝামেলা চলছে। এখন যদি দেশে যদি রাজনীতি, একটা হলো রাজনীতি যারা করেন, এটা হলো আমাদের একটা অর্থনীতির একটা মেরুদণ্ড হলো অর্থনীতি। এখন রাজনীতিটা নির্ভর করবো কার উপরে? অর্থনীতি নির্ভর করবে রাজনীতির উপরে। রাজনীতির যে অবস্থা, আমরা শুনতেছি যে ইলেকশন হবে, সবাই কিন্তু এটা আশাবাদী যে ইলেকশনটা ফেব্রুয়ারিতে হবে। কিন্তু এখন এইখানে যে আমাদের নিজস্ব দলগুলো আছে, যারা রাজনৈতিক দল, এদের মধ্যে কিন্তু কোনো মতৈক্য নাই। আপনি দেখেন একজন আরেকজন কথা বলতেছে, এই ইলেকশন করবে, এটা করবে, সেটা করবে। এটা তো দেশ আমার, দেশটা কার? আপনি এরকম একটা কথা কেন বলবেন যাতে দেশের মানুষের ক্ষতি হয়? আপনাকে একটা কথা চিন্তা করে বলতে হবে, আমার এই কথার জন্য আমার এই জনসাধারণের ভিতরে ভীতি সঞ্চার হবে কিনা, ভয় হবে কিনা। এগুলো না করে যে যেখানে খুশি রাজনীতিবিদরা, আমরা তো রাজনীতি করি না, বুঝি না, তবে উনাদের কথা দেখে মনে হয় উনারা সবাই লাগাম ছাড়া কথা বলতেছেন, সব পক্ষই। একটা জিনিস হলো, আমার দেশের উন্নয়নের জন্য আমি কি করব। এটা তো আপনি নিজের সম্পত্তি না, আপনি এটা পরিচালনা করবেন, দায়িত্ব নেবেন, আপনি মিলেন, একজন আরেকজনের সাথে আগায় আসেন, এটা হলো নিয়ম। তা না করে আপনি করতেছেন কি, আপনি আমার বিরুদ্ধে কাজ করতেছেন, উনি আপনার বিরুদ্ধে কাজ করতেছেন, তারপরে আপনার একটা দল যারা এই যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ করতেছে, প্রকাশ্যে দেখা যাচ্ছে তারা আসতেছে বা এটা করতেছে, এগুলো তো ক্ষতিটা কার? আমার ক্ষতি আমি নিজে করতেছি। তবে আসলে আমি বুঝতে পারি না এখন যারা রাজনীতি করতেছেন তারা কি আসলে সত্যিকার দেশকে ভালোবাসেন কিনা। আপনার মাধ্যমে আমার একটা প্রশ্ন তাদের কাছে, সত্যিকারে তারা কি বাংলাদেশকে ভালোবাসে কিনা? যদি ভালোবাসে তাহলে তারা এই ধরনের বক্তব্য এখন থেকে দিবেন না, এখন থেকে কার্যকলাপ এরকমভাবে পরিচালনা করবেন না, কথাবার্তা বলবেন না যেটাতে মানুষের আতঙ্ক, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়। এই জিনিসটা হতে বিরত থাকার জন্য আমি অনুরোধ করব এই রাজনীতিবিদদের কাছে। আমরা জনাব মোহাম্মদ হোসেনের কাছে শুনতে চাই এই বিষয়ে, আপনি কি কোনো সম্ভাবনা দেখেন সামনের দিনে ইলেকশন ঠিক সময়ে হওয়া, এবং যদি সময় মতো না হয় এবং এই কর্মকাণ্ড যদি চলতে থাকে, বাস পোড়ানো, তারপরে ধর্মঘট দেওয়া, লকডাউন দেওয়া, মানুষের মধ্যে আতঙ্ক, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, তাহলে আসলে আমরা কি সেই সক্ষমতা আছে আমাদের এই অর্থনীতিতে সেটিকে সহ্য করার মতো? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি প্রথম যেটা বলবো যে কিছু বাস্তবতা আছে। বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগ অনেক বড় একটা পার্টি, তাকে যেভাবে করে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম, এবং এখনো আওয়ামী লীগের সমর্থক যারা বা কর্মী যারা, তারা এত অন্যায় অত্যাচার আনফোল্ডেড হচ্ছে, তারপরেও তারা অন্ধের মতো যেভাবে করে আপনার মনে করেন সমর্থন জানাচ্ছে, তো এটা আপনার মনে করেন একটা রিসার্চের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এখন অর্থনৈতিক দিক থেকে যদি আপনি চিন্তা করেন, আমি তো ভয় পাই যে অবস্থা চলছে, এই অবস্থা যদি চলমান থাকে এবং রাজনৈতিক সরকার যদি আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে ক্ষমতা গ্রহণ না করে, তাহলে আগামী বছরের লাস্টের দিকে, যেটা আমাদের ব্যবসায়ী ভাই বলছিলেন যে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, অনেক কর্মী ছাঁটাই হবে, আমি তো দেখছি বাংলাদেশে সদ্য দুর্ভিক্ষ লেগে যাবে। কারণ মানুষের আয়ের সীমা এমন ভাবে এফেক্টেড হয়েছে, এবং আপনার মনে করেন মানুষ এত কষ্টের দিন যাপন করছে। এটা কিন্তু আপনার মনে করেন এই 18 কোটি জনগোষ্ঠীর একটা দেশ, এত স্বল্প পরিসরে আপনার উৎপাদন বা আপনার ব্যবসায়িক কার্যক্রম নিয়ে এই দেশ কিন্তু টিকে থাকতে পারবে না। এবং সবচেয়ে বড় ব্যাপার কি, বিরাজনীতিকরণের যে একটা আপনার মনে করেন ইনিশিয়েটিভ, সেটা কিন্তু এখনো আপনার মনে করেন কিছু কিছু মহল থেকে আছে, কারণ তারা মনে করতেছে যে তারা খুব ভালো গভর্ন করবে এবং আপনার পলিটিশিয়ানদের হাতে এই রাষ্ট্র নিরাপদ না। দেখেন, বন্যেরা বনে শিশুরা মাতৃ করবে, এই দেশ পলিটিশিয়ানদের যেভাবেই করে গভর্ন করুক, তাদের হাতেই যে আপনার নিরাপদ, তা কিন্তু গত 1.5 বছরে এত সুশাসন থাকার পরেও যেখানে বিনিয়োগ কার্যক্রম একদম স্থবির হয়ে আছে, সেটা থেকেও আমরা বুঝতে পারি যে আসলে গভর্নেন্স আপনি যতই ভালো দেন,
আনইলেক্টেড গভর্নমেন্টের কাছে এই দেশের উন্নয়ন বা দেশের আপনার স্থায়িত্বকরণও কিন্তু নিশ্চিত নয়। কাজেই কোন রকম যদি ইলেকশন না হয় আমরা খুব বিপদে পড়ে যাব বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। জি, সেটি আসলে সেই ধরনের আশঙ্কা সবাই করছেন। জনাব মোহাম্মদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আলোচনা শেষ করতে চাই। জনাব খোরশেদ আলম, আমরা আমাদের আসলে সময় শেষ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। জনাব মোহাম্মদ হোসেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই পর্যায়ে আমরা আলোচনা শেষ করছি, তবে আমাদের কাছে আরও সংবাদ আছে বিরতির পর, আপনারা সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। নীলফামারীর সৈয়দপুর সিটিগেট গ্যাস সঞ্চালন কেন্দ্র উদ্বোধনের 2 বছর পরও শুরু হয়নি কার্যক্রম। উদ্যোক্তারা জানান, এখানকার শিল্প কারখানায় এখনও গ্যাস সংযোগ দেওয়া হয়নি। এ কারণে উচ্চ মূল্যে বাইরে থেকে সিলিন্ডার গ্যাস কিনে উৎপাদন চালাতে বাধ্য হচ্ছেন তারা। এতে উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। শিল্প খাতে নতুন বিনিয়োগ কমেছে। আব্দুর রশিদ শাহর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নীলফামারীর সৈয়দপুর সিসিগেট গ্যাস সঞ্চালন কেন্দ্র প্রায় 2 বছর আগে উদ্বোধন করা হলেও আজও কার্যক্রম শুরু হয়নি। 2023 সালের শেষে গ্যাস সরবরাহ শুরু হওয়ার কথা থাকলেও শিল্প প্রতিষ্ঠানগুলো এখনো গ্যাস সংযোগ পাননি। গ্যাস না থাকায় স্থবির হয়ে পড়েছে উত্তরা ইপিজেড, বিসিক শিল্পনগরী, সৈয়দপুর রেলওয়ে কারখানা সহ বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন। শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, গ্যাস না থাকায় উচ্চ মূল্যে বাইরে থেকে সিলিন্ডার গ্যাস কিনে উৎপাদন চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন তারা। এতে উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি কমেছে বিনিয়োগের আগ্রহ। শিল্প এবং এক্সপোর্ট ছাড়া কোনো দেশ উন্নত হয় না। আমাদের দেশকে স্বনির্ভরশীল করতে হইলে আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প গ্রহণ করতে হবে, তৈরি করতে হবে, আর আমাদেরকে এক্সপোর্টে যাইতে হবে। জমি শেষ করে দিয়েছি, কিন্তু এটা তো পাইপলাইন বসানোর জন্য নয়, পাইপলাইন বসায় কন্ট্রাক্টরের বিল বাড়ানোর জন্য নয়। আমরা চেয়েছিলাম যে গ্যাস আসবে, এই গ্যাসের শিল্প উন্নয়ন হবে, মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। তো গ্যাস লাইন কেন দেওয়া হচ্ছে না? এটা দ্রুত দিয়ে শিল্পায়ন করার জন্য, এই বৈষম্যটা দূর করে উত্তরাঞ্চলের উন্নয়নের স্বার্থে, এখানে জনগণের কর্মসংস্থানের স্বার্থে এখানে শিল্পায়নে দ্রুত গ্যাস লাইন দেওয়া হোক। গ্যাস মজুদ থাকা সত্ত্বেও সংযোগ না পাওয়া নিয়ে ক্ষোভ উদ্যোক্তাদের। ইতিমধ্যে আমরা বিভিন্ন সময় পিজিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ওনারা আশ্বস্ত করেছেন গ্যাস লাইন বা গ্যাস আসলেই ওনারা আমাদের শিল্পনগরীতে গ্যাস সংযোগ স্থাপন করবেন। জেলা প্রশাসক বলছেন, দ্রুত গ্যাস সংযোগের চেষ্টা চলছে। আমরা খুব আশাবাদী যে খুব শীঘ্রই হয়তো এই কাজটি হবে। আমরা পশ্চিমাঞ্চল গ্যাস ফিল্ডের সাথে এবং আমাদের তাদের সাথে কথা বলবো। সৈয়দপুর সিসিগেট ও পিজিসিএল সরবরাহ কেন্দ্র থেকে প্রতিদিন 100 ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব। কেবল প্রয়োজন কার্যকর উদ্যোগ আর প্রশাসনিক সমন্বয়, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রে অ্যাপল ওয়াচের নতুন মডেলগুলোর আমদানি নিষিদ্ধ হবে কিনা তা আবার খতিয়ে দেখছে মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য কমিশন। শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে তথ্য। মেডিকেল প্রযুক্তি কোম্পানি মাসিমোর অভিযোগ, অ্যাপল তাদের ব্লাড অক্সিজেন মাপার প্রযুক্তি চুরি করেছে। এই অভিযোগেই গত বছর অ্যাপলের লেটেস্ট মডেলগুলোর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে অ্যাপল ঘড়িতে কিছু পরিবর্তন আনলেও মাসিমোর দাবি তারা এখনও পেটেন্ট আইন ভাঙছে। আগামী 6 মাসের মধ্যে জানা যাবে এই তদন্তের ফলাফল। এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।